নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন অমিয়ভূষণ গুপ্তের লেখা কাক ডাকে কা কা। পুরো 3টে মাসও হয়নি নিখিল এই নতুন ভাড়াটে বাড়িতে উঠে এসেছে। এরই মধ্যে তার স্ত্রী প্রভারানী হয়ে উঠল পুরোদস্তুর অতিষ্ঠ। আগের বাড়িটাতে অসুবিধা ছিল বিস্তর, উত্তরমুখ, স্যাঁতস্যাঁতে, ঘুপসি। নতুন বাড়িতে এসে অবধি নিখিল যেন একটু হাঁপ ছেড়ে বাঁচছিল। এ বাড়িটাতে কুঠুরির সংখ্যা কম, অথচ ভাড়া 2 টাকা বেশি। দক্ষিণাটা অধিক হলেও দক্ষিণটা ছিল যা হোক কিছু খোলা। পূবের রোদের খবরটাও পাওয়া যেত কিছু কিছু। আবার বাড়ির মধ্যে ছোট্ট এক ফালি উঠোনের অস্তিত্বও ছিল। বেশি ভাড়া দিয়েও নিখিল খুশি হয়েছিল বলতে হবে। কিন্তু এত সব সুখ সুবিধা সত্ত্বেও সেদিন সকালবেলা চা দিতে এসে প্রভারানী সরসে নিখিলকে জানিয়ে দিলে এ বাড়িতে তার তিষ্ঠনও দায় হয়ে উঠেছে। শিগগিরই আর একখানা বাড়ি না দেখলেই নয়। নিখিল প্রথমত কথাটা গায়ে মাখল না। বিবাহিত জীবনের এই সুদীর্ঘ 4 বছর ধরে প্রভার কত কথাই তো সে ওরকম শুনে আসছে। তাই বেশ সহজ গলাতেই জিজ্ঞাসা করল, আজ বুঝি চায়ের নতুন প্যাকটা খোলা হয়েছে না? রংটা কিন্তু। উত্তেজিতা প্রভা বাধা দিয়ে বিরক্তভাবে জবাব দিলে, না, পুরনো চাই খানিকটা ছিল, কিন্তু আমি যা বললুম সেটা শোনা হলো কিছু? নিখিল থতমত খেয়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই, কি হয়েছে বলো, বলে চায়ের কাপ মুখে তুলল। প্রভা পুনশ্চ তার বক্তব্যটা বেশ স্পষ্ট এবং দৃঢ়ভাবেই নিখিলকে অবগত করিয়ে দিলে। নতুন বাড়ি দেখতে হবে। হাতের রুটিখানা ঠোঁটের কাছাকাছি নিয়েও নিখিল সেটাকে নামিয়ে আনল। তারপর প্রভার মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করলে, অর্থাৎ? অর্থাৎ মানে? অসহিষ্ণুভাবে প্রভার প্রশ্ন হলো। আরে কিসে এমন অতিষ্ঠ হয়ে উঠলে? প্রভা তার অভিযোগ এবং কারণাদি সবিস্তারে বর্ণনা করে ফেলল। শুনে নিখিল উঠল হা হা করে হেসে। এই কারণ? আমি ভাবলুম না জানি কি, একেবারে ছেলে মানুষ দেখছি। নিশ্চিন্ত মনে নিখিল চায়ের স্বাদ গ্রহণ করতে লাগলো, রুটি সহযোগে। প্রভা গেল আরও চোটে, বললে, তুমি তো হাসবেই, টের তো আর পেতে হয় না নিজের কিছু। আমি অত শত বুঝি না, হয় এর একটা বিহিত করো, নয়তো এবারই বদলাও। আমার আর এ সহ্য হয় না। নিখিল কিন্তু তেমনি হাসতেই লাগলো, বললে, আরে এতে আর কি হয়েছে, তোমায় তো আর খেয়ে ফেলছে না, একটু শুয়ে থাকলেই হলো। এর জন্য বাড়ি বদলানো, লোকে শুনলে হাসবে যে। হাসুকগে, তারা হাসলো তো আমার ভারী বয়েই গেল। দুঃখটি জানবার বেলায় সবাই ঘেঁষেন বড়। নিখিল কথাটা উড়িয়ে দেবার ইচ্ছায় বলল, আচ্ছা আচ্ছা, বেশ করে তাড়া কষে দিলেই দেখবে পালাবার আর পথ পাবে না, বলে চায়ে চুমুক দিতে লাগলো। প্রভা তবু বললে, হ্যাঁ, তাড়ালে যাবে কি না? ওসব ঢের করে দেখেছি এতদিন ধরে, ওতে কিচ্ছু হবে না। যে বজ্জাত! নিখিল কৃত্রিম বিস্ময়ের সুরে বললে, হ্যাঁ বলো কি, তাড়ালেও যায় না? ব্যাপারটা এত দূর গড়িয়েছে, এতখানি মজে গেছে, এ তো বড় ভয়ানক কথা। প্রভা মুখ ভার করে বললে, যাও যাও, সব সময় ঠাট্টা ভালো লাগে না। এই আবার বলে দিচ্ছি, এর একটা কিছু না করলে দাদা আসছে কদিন পরে, আমি তার সাথেই এখান থেকে চলে যাব। বলে আঁচল শুদ্ধ চাবির গোছাটি ঝনাত করে পিঠের উপর ফেলে প্রভা গমনোদ্যতা হলো। নিখিল অকস্মাৎ যেন সমগ্র ব্যাপারটার গুরুত্ব এক নিমেষেই উপলব্ধি করে ফেলল। ব্যস্ত হয়ে বললে, আচ্ছা আচ্ছা, তবে যা হোক একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে। প্রভা একটু দাঁড়ালো, জিজ্ঞাসা করলে, কি করবে শুনি? শেষ চুমুক দিয়ে চায়ের শূন্য কাপটা প্রভার দিকে এগিয়ে ধরে নিখিল বললে, আহা, তা কি আর অমন চট করে বলা যায়? ভাবতে হবে তবে না। যাক, এখন দয়া করে আর 1 কাপ চা নিয়ে এসো তো লক্ষ্মীটি, চা খেতে খেতে ভাবি।
প্রভা খালি কাপটা নিয়ে ঘর থেকে চলে গেল। তা অতিষ্ঠ হবারই কথা। সেই ভোরবেলা যখন চারদিক ভালো করে ফর্সাও হয় না, তখন থেকে যতক্ষণ না অন্ধকার ঘোর হবে, প্রভার একটা চোখ একটা কান সব সময় সতর্ক করে রাখতে হয় কখন কি ঘটে যায়। তবু কি পারা যায়? সারা পৃথিবীতে যেন ওই একটাই কাক, আর সেটা মরেছে এসে এই বাড়িতে, শুধু প্রভারানীকে জ্বালিয়ে খেতে। সারা বিশ্বে বাড়িও যেন আর কোথাও নেই। ওর স্বজাতির আর দু একটা যে কচিত কদাচিৎ না আসে এমন নয়, তবে তারা ওর দাপটেই হোক অন্য কোনো কারণেই হোক আসে আবার চলে যায়। কিন্তু বৃন্দাবনং পরিত্যাজ্য ভাব নিয়ে উনি যেন এ বাড়িতে একচ্ছত্র সম্রাট। চঞ্চল ক্ষিপ্র ওর গতি, সর্বদা সন্ত্রস্ত, সতর্ক ভাব। নন্দ চাকরটা ওর সঙ্গে এঁটে উঠতে পারে না, ধরিবাজ ও এমনি। নিখিলের রান্নাঘরের পূর্ব দিকটা ঘেঁষেই একটা নিম গাছে ওর রাতের আশ্রয় এবং বিপদকালীন নিরাপদ দুর্গ। আর সারাটা দিন সে তো নিখিলের পরিবারেরই বিশিষ্ট একজন। বাড়ির লোকের ঘুম ভাঙবার বহু পূর্বেই ওর ঘুম ভাঙে। বিছানায় শুয়ে শুয়েই প্রভা তার টের পায় ওর পরিচিত তীক্ষ্ণ ডাক শুনে। তারপর প্রভা যখন ঘর থেকে বেরিয়ে আসে, তখন ও নিশ্চয়ই বসে আছে রান্নাঘরের আলসেতে, নয়তো খিড়কি দরজাটার ওপরে, আর নয়তো আর কোথাও। প্রভাকে দেখেই কণ্ঠস্বর যথাসাধ্য মোলায়েম করে দু চারটে ডাক দেয়, যেন বলে এলুম। প্রভাও চোখ পাকিয়ে বলে, এলে? বেশ। সেই থেকে শুরু হয় ওর দৈনন্দিন উৎপাত আর অত্যাচার। অত্যাচার বই কি, এঁটো কাঁটা ছড়িয়ে বাড়িময় করা ওর যেন একটা মস্ত কাজ। শেষটায় গোবর ছড়িয়ে হয়রান হতে হয় প্রভারানীকে। নন্দ ঢিল ছুঁড়ে মারে, ওর গায়ে লাগে না, টুপ করে লাফিয়ে সরে যায়। বাইরে কোথাও একটি জিনিস রাখবে তার জো কি? খাবার বস্তু হলে তো কথাই নেই, অভক্ষ্য জিনিসগুলোতে অবধি ঠক্কর মেরে দেখবেই কয়েকবার। আর নিয়ে পালিয়ে যাবার মতো পদার্থ হলে কার্যত তা করতে এক তিল বিলম্ব হয় না। একটু অসতর্ক হয়েছে কি একটা কিছু ঘটে যাবেই। প্রভা চেঁচাতে থাকে, কি অলক্ষণে হাবাতে কাকরে বাবা! কোত্থেকে ভূষুণ্ডি এসে ভর করেছে, এক দণ্ড যদি নিশ্চিন্ত হতে দেবে। হুস হুস! ভূষুণ্ডি উড়ে গিয়ে বসে ওদিককার বাঁশটার আগায়, বসে প্রভার কথাগুলো শোনে। অবশেষে প্রভা যখন একখানা কাঠ উঁচিয়ে এগিয়ে যায়, তখন ভয় পেয়ে পালিয়ে যায় একেবারে নিম গাছের ডালে। সেখান থেকে মাথা হেলিয়ে বক্র দৃষ্টিতে চেয়ে দেখে অতঃপর প্রভারানী কি করে। খানিক বাদে আবার চারিদিকে একটু ঠান্ডা হতেই নিঃশব্দে নেমে এসে এখানে ওখানে এটা ওটা নাড়াচাড়া করতে থাকে। প্রভাও আবার বেরিয়ে এসে তাড়াহুড়ো আরম্ভ করে দেয়। নিখিলের মাইনে বেশি নয়, অথচ তাই দিয়েই সংসার চালাতে হয়। প্রভা নিজেই রান্না করে, গৃহস্থালী কাজকর্ম ছাড়াও। 4 টাকা মাইনেতে ছোকরা চাকর নন্দকে রাখা হয়েছে, নইলে সত্যিই চলে না। সকালবেলা নন্দ উনুন ধরিয়ে দিলে প্রভা কেতলি করে চায়ের জল চাপিয়ে নন্দকে ডেকে বললে, যা তো নন্দ, চট করে 4 পয়সার মাখন নিয়ে আয় তো। নন্দ পয়সা নিয়ে বেরিয়ে গেল। প্রভাও এদিকে চায়ের সরঞ্জামগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরের বারান্দায় বসল। নন্দ যতক্ষণ না ফিরে আসে তার মধ্যেই পাউরুটিখানা স্লাইস করে সেঁকে ফেলবে, জলও ততক্ষণে ফুটে যাবে। প্রভারানী রুটির বুকে ছুরি চালাতে লাগলো। কয়েকখানা স্লাইস কাটা হয়েছে। এমনি সময় জল ফুটে উথলে উনুনে পড়বার শব্দে প্রভা তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে ঢুকল। যাবার আগে চকিত তীক্ষ্ণ দৃষ্টিতে বেশ করে চারিদিকটা একবার দেখে নিলে ভূষুণ্ডি কাছাকাছি কোথাও আছে কিনা। নেই, যাক। আর ঘর থেকে কেতলিটা নিয়ে আসবে, এইটুকু তো সময়। রান্নাঘরে ঢুকে গরম হাতলটা আঁচল দিয়ে শক্ত করে ধরে কেতলিটা সবে উনুন থেকে তুলেছে। ঠিক সেই সময় বাইরে একটা হুটুপুটি শব্দ এবং তারই সঙ্গে নন্দর সশঙ্ক চিৎকার, নিলে নিলে মা নিলে, ওই যা নিয়েছে, দুধ দুধ। আচমকা গোলমালে প্রভা উঠল চমকে। খানিকটা সদ্য ফুটন্ত জল পড়ল এসে তার পায়ের ওপর। যন্ত্রণায় মুখখানি কুঞ্চিত করে বাইরে এসে দেখে আর কিছুই নয়, ভূষুণ্ডি 1 স্লাইস রুটি নিয়ে পালিয়েছে। নন্দ ঠিক সময় এসে না পড়লে হয়তো আরও নিত। একে পায়ের যন্ত্রণা,
তার উপরে এই কাণ্ড। প্রভা গেল ক্ষেপে। কেটলিটা দুম করে মেজে রেখে উচ্চকণ্ঠে বলতে লাগলো, মরণ হয়েছে আমার, মুখ পোড়ার জ্বালায় জ্বলে পুড়ে মরলুম। কাক তো নয়, যেন ডাকাত। একটু যদি নিঃশ্বাস ফেলতে পাবো, মরতে কি আর ওর জায়গাও নেই? ইত্যাদি ইত্যাদি। রাগে গজগজ করতে করতে গরম জলে চা ছেড়ে রুটি সেঁকতে প্রভা আবার ঘরে ঢুকল। এবার নন্দকে বসিয়ে রেখে গেল বারান্দায়। কিন্তু এরকম করে পাহারা দিয়ে কতক্ষণই বা চালানো যায় গেরস্তর ঘরে? সুতরাং নিখিলকে চা দিতে গিয়ে প্রভারানী যে উষ্মা প্রকাশ করে এলো, সেটা অসঙ্গত কিছুই নয়। এমনি খুঁটিনাটি কত না উৎপাত। বাজার থেকে মাছ নিয়ে এসে নন্দ কুটতে বসেছে। একটু অন্যমনস্ক হলে আর রক্ষে নেই, নিয়ে যাবেই তার থেকে অন্তত একটা। কোথায় যে সুযোগের অপেক্ষায় লুকিয়ে বসে থাকে, আগে তা কিছুতেই টের পাওয়া যাবে না। তারপর হইচই লেগে গেলে সোজা পূব দিকের সেই নিম গাছে, আর নয়তো পশ্চিম দিকের আমড়া গাছটার উঁচু ডালে। প্রভাই বা তার আর কী করবে, নন্দই বা কী করবে? এটায় মুখ দিচ্ছে, ওটায় ঠোঁট লাগাচ্ছে, কায়দা মতো পেলেই হলো। আবার চোরের মতো রান্নাঘরে গিয়েও ঢুকেছে কতদিন, শেষটায় তাড়া খেয়ে পালাতে হয়েছে। ওর দৃষ্টি থেকে এড়ায়ও না কিছু। কোথায় প্রভা তার চুলের কাঁটা ফিঁতে রেখে দিয়েছে, ও তা খোঁজ করে বের করবে। নিখিল হয়তো ভুলে তার দাঁত বুরুষটা বাইরেই রেখে গেছে, সেটাকে একবার নাড়াচাড়া করতেই হবে। নন্দ তার বিড়িটা কোথায় গুঁজে রাখলো, বেহায়া সেই সন্ধান অবধি রাখবে। তাছাড়া এঁটো আবর্জনা নোংরা ঘেঁটে সেই মুখ ঘটির জলে বালতির জলে দিব্যি ডোবাচ্ছে, কোনো বাজবিচার নেই। তাড়া দাও, গালমন্দ করো, লজ্জা বলে বস্তু ওর আছে কি না? মাঝে মাঝে প্রভা ওঠে রীতিমতো হাঁপিয়ে, ডালটা চাপিয়ে সে হাত ধুচ্ছে। এমনি সময় কিসের শব্দ হলো বাইরের বারান্দায়। প্রভা এলো তাড়াতাড়ি বেরিয়ে। এসে দেখে ভূষণ্ডী চায়ের একটা খালি কাপ নিয়ে টানাটানি করছে, তারই শব্দ। প্রভাকে দেখতে পেয়েই সেটা ফেলে দিয়ে সে দিলে চম্পট। বারান্দার ঠিক নিচেই খানিকটা জায়গা ছিল শান বাঁধানো, কাপটা ধাক্কা খেয়ে ছিটকে পড়ল গিয়ে সেইখানে। সুতরাং সেটা যে সশব্দে চুরমার হয়ে ভেঙে গেল, সেটা অস্বাভাবিক কিছুই হলো না। খানিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে প্রভা ডাকল, নন্দ। নন্দ তখন বাড়ি ছিল না। বাটি বাসনগুলো ধুয়ে বারান্দায় সাজিয়ে রেখে এইমাত্র নিখিলের সিগারেট আনতে গেছে। প্রভা দাঁড়িয়ে ফুলতে লাগলো। একটু বাদেই নন্দ এলো ফিরে। তাকে দেখতে পেয়েই প্রভা উঠল খেঁকিয়ে, কোথায় গেছলি তুই, হতভাগা পাজি? নন্দ ব্যাপার কি কিছুই জানে না। প্রভার মেজাজ দেখে হতভম্ব হয়ে সে বেচারা জবাব দিলে, ওই বাবু পাঠিয়েছিলেন সিগারেট আনতে। প্রভা উগ্রকণ্ঠে বললে, যাবার আগে বাসনগুলো ঘরে রেখে যেতে কি হাত ক্ষয়ে গেছিল? ওটার দাম এখন কে দেয় শুনি? বলে আঙুল দিয়ে কাপের ভাঙা টুকরোগুলো দেখিয়ে দিলে। একবার মনে করলেন নিখিলকেও ডেকে দেখায়। নন্দ এতক্ষণে বুঝল ব্যাপার কি। বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলে, কি করে ভাঙলো মা? এখনই তো রেখে গেলুম। প্রভা উত্তেজনায় পরিশ্রান্ত হয়ে তিক্ত গলায় বললে, আর পারি নে বাপু, তোরা সব হয়েছিস সমান। আমার হাড় ভাজা ভাজা হয়ে গেল। একটু চুপ করেই আবার বললে, তোরই বা আক্কেলখানা কি, ওগুলো রেখে গেলি বাইরে? জানিস নে কি ডাকাতে বাড়িতে আছে? নন্দ এবার সবই বুঝতে পারল, কারণ প্রভারানী ও বিশেষ বিশেষণটি শুধু একটি জীবের উদ্দেশ্যেই ব্যবহার করত, এবং নন্দও তা জানত। তাই সে বললে, ও সেই কাপটা? আচ্ছা বাবু, সিগারেট দিয়ে আসি, আজ দেখাচ্ছি ওকে। এমন আস্ফালন এবং প্রতিজ্ঞা নন্দ হামেশাই করে থাকে, কিন্তু ভূষণ্ডীর কিছুই সে করে উঠতে পারে না। আজও তার বেশি কিছুই যে হলো না, এ কথা বলাই বাহুল্য। তার অশেষ চেষ্টা বিফল করে ভূষণ্ডী নানা প্রকার নিরাপদ জায়গায় বসে সন্দিগ্ধ এবং সতর্কভাবে দিব্যি সমস্তই লক্ষ্য করতে লাগল। কাপটা ভাঙবার পর ওর সম্বন্ধেই একটা যে আলোচনা হয়েছে, সেটা সম্ভবত ওর নজর এড়ায়নি, এবং তারপর থেকে নন্দর গতিবিধির ভাবখানাও হয়তো বা নেহাত বন্ধুজনচিত নয় বলে বুঝতে পেরেছিল কতকটা। তাই তার নাগাল পাওয়া নন্দর সাধ্যই হলো না। দুপুরবেলা খেয়ে দিয়ে প্রভা শুয়েছে, নিখিল অফিসে। নন্দও কাজকর্ম সেরে নিয়ে বাইরের ঘরটাতে একটু গড়াগড়ি দিয়ে নিচ্ছে। হঠাৎ রান্নাঘরের দিক থেকে শব্দ এলো।
ঠন ঠন ঠনাত। নন্দ উঠল লাফিয়ে, প্রভাও শশব্যস্তে বাইরে এলো ছুটে। কি হলো রে, দেখ তো নন্দ। নন্দ দেখল ভাঙা বালতিটা বাইরের বারান্দায় ছিল, সেটা নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছে। আর কাকটা বারান্দা থেকে তাদের দেখেই দিলে ছুট। কাজটি যে কার করা সে কথা জলের মতোই পরিষ্কার হয়ে গেল। প্রভা চাপার আগে বললে, নন্দ, তুলে রাখ বালতিটা। দুপুরবেলা একটু নিশ্চিন্ত হয়েছে শোবো, তারও কি জো আছে হাড়হাবাতের জ্বালায়? ও বালতিটায় কি এমন 950 ছিল যে ওটা নিয়ে লাগতে এসেছিল? বালতিটা তুলে রেখে নন্দ বললে, কিচ্ছু না, কাজ তো নেই তাই করে বসলে একটা, বৃহৎ পাজি। বলেই অকস্মাৎ চোখ কপালে তুলে গলার স্বর আর এক পর্দা চড়িয়ে চেঁচিয়ে উঠল, এই যে একখানা হাড় দেখছি কিসের? এই রাম রাম, এই নিশ্চয়ই ওই নচ্ছারের কাজ মা, কোত্থেকে এনে এই বারান্দায় ফেলেছে। প্রভা এগিয়ে এলো, বললে, কিসের হার রে? ফেলে দে শিগগির। না, আর পারলুম না। যা, এইবার খানিকটা গোবর নিয়ে আয়। মোটের উপর গৃহিণী এবং ভৃত্য উভয়ের দ্বীপ্রাহরিক বিশ্রাম সুখে অন্তত আধটি ঘণ্টা ব্যাঘাত জন্মিয়ে ভূষণ্ডী সেই নিমগাছে তার জায়গাটিতে গিয়ে নির্বিকার কল্প হয়ে বসে থাকল পরবর্তী সুযোগের অপেক্ষায়। অষ্টপ্রহর চলেছে এই রকম। যখন আর কোনো কাজ থাকে না, তখনও প্রভারানীকে বিব্রত করে তোলবার মতো কাজের অভাব ভূষণ্ডীর হয় না। যথা কাপড় শুকোতে দেওয়া হয়েছে, সে হয়তো এসে অযথা সেখানে ঠোঁট দিয়ে ছিঁড়তে লেগে গেল। একপাশে ছিল একটা লঙ্কা গাছ, তারই পাকা পাকা লঙ্কাগুলো এসে রাক্ষসের মতো হয়তো বা গিলতে লাগলো, নয়তো গাছের ডালগুলোকে মটমট করে লাগলো ভাঙতে। পেঁপে গাছটায় ওর অত্যাচারে পেঁপে থাকে না একটাও, আর যদি কিছু না পাবে তো এসে ঝাঁটার কাঠিগুলো খামোকা পটপট টুকরো করতে লেগে যাবে। এমনি সব। এর ওপর তার সেই তীব্র কর্কশ ডাকে বাড়িশুদ্ধ সকলের কান যেত ঝালাপালা হয়ে। আবার তারই মাঝে যখন কণ্ঠস্বরে একটা গদগদ ভাব এনে দুলে দুলে সে ডাকতে শুরু করে দিত, প্রভা তার রকম দেখে রাগ দেগিয়ে ফেলতো হেসে, বলতো, আহা, কি ঠং! কিন্তু সে যা হোক, এই নিয়ে প্রভার অভিযোগ ক্রমশই বেড়ে চলল নিখিলের কাছে। সে বেচারা অবশেষে নিরুপায় হয়ে সত্যিই বাড়ি খুঁজতে লেগে গেল। এরই কদিন বাদে প্রভার দাদা সুকুমার এলো বোনের বাড়িতে বেড়াতে। 2-4 দিন থেকে আবার ফিরে যাবে, এই মর্মে প্রভার কাছে সে চিঠিও দিয়েছিল আগে একখানা। তার আগমনে বাড়িতে কাজকর্ম এবং খাওয়া দাওয়ার বহরটা স্বভাবতই গেল কিছু বেড়ে। ভূষণ্ডীও যে সেই সাথে অধিকতর ব্যস্ত হয়ে পড়ল, এ কথাটাও নিঃসংশয়ে ধরে নেওয়া যেতে পারে। গল্পগুজবের মাঝে দাদার কাছে প্রভা বিষয়টির উল্লেখ না করে পারল না। কাকটার জন্যে এ বাড়িতে থাকা তার পক্ষে কী প্রকার দুঃসহ হয়ে দাঁড়িয়েছে সেটাও অবশ্যই জানানো হলো। শেষটায় স্পষ্টই বলে দিলে, মনে করেছি এবারে বাড়িটাই ছেড়ে দেব। সুকুমার মহা বিস্মিত হয়ে বললে, বলিস কি রে, একটা কাকের জন্য বাড়ি ছেড়ে দিবি, পাগলি কোথাকার? নিখিল ফোড়ন দিলে, সেটা তোমার বোনকে নাকি বড্ড বেশি রকম পছন্দ করে ফেলেছে, সাধ্যি সেটা সম্যক বরদাস্ত করতে পারছেন না। কেমন, তাই না? নিখিল প্রভার দিকে তাকালো। প্রভা রুখে উঠে বলল, থামো, ঢের হয়েছে। তোমার সপ্তাহতে ঘরকন্যার কাজ তো আর করতে হয় না, তাহলে বুঝতে। সত্যি দাদা, বাড়ি না বদলালে আমি আর এখানে থাকতে পারবো না, তোমার সাথেই চলে যাব। সমস্ত জিনিসটা ঠাট্টা কিনা সঠিক বুঝতে না পেরে সুকুমার থাকলো প্রভার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। তার মনোভাব বুঝতে পেরে প্রভা বললে, আচ্ছা, বিশ্বাস না হয় দেখবে চলো, কোথাও না কোথাও ঠিক ওত পেতে বসে আছে। কি নেবে কি ভাঙবে সব সময় বসে এই মতলব বাঁটছে। সুকুমার হেসে বললে, আচ্ছা বেশ কথা, চল তো দেখি কোথায় তোর কাক। তিনজনেই ঘর থেকে বেরুলো। ওই দেখো, ওই। প্রভা চেঁচিয়ে উঠে রান্নাঘরের ছাদের দিকে আঙুল তুলে দেখালো। কথাটা মিথ্যে নয়, বাস্তবিকই কাক মহাপ্রভু সেখানে বসে চারিদিক নিরীক্ষণ করছিল। ওদের দেখতে পেয়ে, বিশেষ করে প্রভার অঙ্গুলি নির্দেশে, সে তক্ষুনি উড়ে পালালো শটান সেই নিম গাছে। প্রভা উত্তেজিত কণ্ঠে বললে, ওই পালালো।
সুকুমার কৌতুক অনুভব করে বললে, তাই তো। দাদার কাছ থেকে সহানুভূতি পেয়ে প্রভা বলে চলল, 24 ঘন্টা এমনি করে জ্বালায়। যে কটা দিন তুমি থাকবে একটু কষ্ট করে নজর রেখো, টের পাবে। আর উনি তো আমার কথা গায়েই মাখেন না। বলে নিখিলকে দেখিয়ে দিলে। নিখিল ভালো মানুষের মতো বললে, মাখি না কীরকম, দিন রাতই তো মাখছি। প্রভা ঝংকার দিয়ে ধমক দিলে, হয়েছে হয়েছে, একটা কথা বলতে গেলেই কেবল ফাজলামো। কিন্তু দাদা, তুমি এর যা হোক একটা উপায় করে দিয়ে যাও। সুকুমারকে ধরলে প্রভা। সুকুমার একটু ভেবে বললে, আচ্ছা দেখি। তারপর নিখিলের দিকে ফিরে জিজ্ঞাসা করলে, আচ্ছা এই তোমার জানাশোনা কারো কাছে বন্দুক আছে নিখিল? নিখিল পাল্টা প্রশ্ন করলে, কেন, গুলি করে মারবে নাকি? কথাটা প্রভার ভালো লাগলো না। সে অমনি বলে উঠল, না না, মেরে কাজ কি, আর কাক মারতেও নেই। তার চাইতে বরং এই বাড়িটাই ছেড়ে দিই। বাধা দিয়ে সুকুমার হেসে বললে, আরে ভয় নেই, বাড়িও ছাড়তে হবে না, কাক হত্যার পাতকও হতে হবে না। শুধু বয়স্প্রবরের দিকে তাক করে দুদিন দুটো ফাঁকা আওয়াজ করলেই দেখবে আরও আসবে না। বন্দুক, বিশেষ করে ওর আওয়াজকে ওরা বড্ড ভয় পায়, আর দেখাই যাক না তাই করে। এ কথায় প্রভার অবশ্য আর কোনো আপত্তি রইল না। নিখিলও বললে, আচ্ছা বেশ, বন্দুক এনে দিতে পারবো আমার এক বন্ধুর কাছ থেকে। তারপর তাতেও যদি না যায় তবে বাড়িও আমার ঠিক করা আছে একটা। সুকুমার বললে, বলো কি, এর মধ্যে বাড়ি ঠিক করাও হয়ে গেছে? তুমি অবধি খেপলে? নিখিল হতাশভাবে বললে, হ্যাঁ কি আর করা, তবে একেবারে ঠিক হয়নি, বাড়িওয়ালা এখন নেই। কদিন বাদে সে এলেই কথাবার্তা পাকাপাকি করে ফেলব। প্রভা সাগ্রহে জিজ্ঞাসা করলে, কেমন বাড়ি, কখানা ঘর, ভাড়া কত? নিখিলের কাছ থেকে বাড়ির বিষয়ে যা জানা গেল, ভাড়া কিঞ্চিত কম হলেও এ বাড়ির তুলনায় তা মোটেই আশাপ্রদ নয়। তবু যা হোক, এই যন্ত্রণা থেকে তো অব্যাহতি পাওয়া যাবে। যথাসময়ে সুকুমারের ব্যবস্থা মতোই কাজ করা হলো। অর্থাৎ পরদিন নিখিল তার এক বন্ধুকে সব কথা জানিয়ে ডেকে আনলো, তার বন্দুকটা সহ। সুকুমার নিজেই বন্দুক ছুঁড়তে জানত, সেই নিলে সেটা হাতে। সবাই মিলে বাড়ির মধ্যে গিয়ে হাজির হলো। প্রভা শোবার ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে রইল। খিড়কির দিকে পাঁচিলটার ওপর বসে ভূষুণ্ডি তখন কি একটা জিনিস পায়ে চেপে ঠোঁট দিয়ে অখণ্ড মনোযোগ সহকারে খুঁটছিল। আসন্ন বিপদের কথা বিন্দুমাত্রও জানতে পারলে না। হঠাৎ মুখ তুলতেই তার নজরে পড়ে গেল তারই দিকে বাগিয়ে ধরা বন্দুকের নলটা। অবস্থা পরিপূর্ণভাবে হৃদয়ঙ্গম করবার আগেই শব্দ হলো গুরুম। কাক কখনো পাগল হয় কিনা জানা নেই, তবে সেই আওয়াজ শুনে সম্পূর্ণ নিরুদ্দিষ্ট হওয়ার আগে সন্ত্রস্ত ভূষুণ্ডি পলায়নের যে ভঙ্গিটা প্রকাশ পেল, সেটা শুধু একান্ত আতঙ্কিত নয়, উন্মত্ত বলেও মনে হলো। কোথায় যে সে উধাও হলো তার আর কোনো দিশেই রইল না। নন্দটা এসব ব্যাপারের বিন্দু বিসর্গও জানত না, ছিল রান্নাঘরে। শব্দটা হবার সাথে সাথে সেও এক লাফে এসে পড়ল একদম বাইরে। সবটা মিলে একটা হাস্যরসের সৃষ্টি হলো। সুকুমার হাসতে হাসতে বললে, দেখলে তো? নন্দটা অবধি বোকার মতো হাসতে লাগলো আসল কথা শুনে। যাই হোক, খানিক পরে নিখিলের বন্ধু বিদায় নিলে। সুকুমার তাকে অনুরোধ করলে, দয়া করে মশাই, কালো ওটা আর একটিবার আনতে হবে, কারণ আরও একবার ওর আগমন হতে পারে। তারপর থেকে আর দরকার হবে বলে মনে করি না। বন্ধু সানন্দে রাজি হয়ে হেসে বললেন, বেশ তো। সকালবেলা সেই কাণ্ডের পর থেকে ভূষুণ্ডি সেদিন আর এ বাড়িমুখই হলো না। প্রভা যেন বাঁচল। কিন্তু পরদিনই সে আবার এসে হাজির, সেই নিমগাছটার ডালে। প্রভাকে দেখতে পেয়েই স্বাভাবিক কণ্ঠে বিনীত সম্ভাষণ জানালো। প্রভা কি জানি কেন খুব যে বিরক্ত হলো ঠিক এমনটি মনে হলো না। সুকুমারকে ডেকে লঘু গলায় বললে, দাদা, যা বলেছিলে, ফের এসেছে সেই হতভাগা কাকটা, দেখবে এসো। সুকুমার ছিল শুয়ে, বললে, হ্যাঁ আসুক, কিচ্ছু বলিসনি এখন, বন্দুকটা আনুক আগে। বলা বাহুল্য, অতঃপর সেদিনও পূর্ব ঘটনার পুনরাভিনয় হলো এবং ভূষুণ্ডিও পূর্বের মতোই ভীত সচকিত হয়ে পালিয়ে গেল।
তারপর থেকে আর তার দেখা নেই, এমনকি পরদিনও গেল কেটে। প্রভার কিন্তু মনে হতে লাগলো একবার সে নিশ্চয়ই আসবে। যে শয়তান! সব কাজের মধ্যেও সে নজর রাখল কখন আসে। ভূষণ্ডী কিন্তু সত্যি এলো না। রাত্রে নিখিলকে প্রভা বললে, কাকটা আজও আসেনি, আর বোধহয় আসবে না। নিখিল রাগে উঠল চেঁচিয়ে, এই রেখে দাও তোমার কাক। কাক কাক করে আমায় পাগল করে তুলবে দেখছি। আচ্ছা পাল্লায় পড়েছি, যা হোক। প্রভারানী একটু লজ্জিতা হয়েই বলল, না, এমনি বলছিলাম, গেছে বেশ হয়েছে। নিখিল কাজের কথা পারল। তোমার দাদা কি কালই যাচ্ছেন? প্রভা সংক্ষেপে জবাব দিলে। হ্যাঁ। তারপর মশারিটা ফেলতে ফেলতে মৃদু কণ্ঠে আবার জিজ্ঞাসা করলে, আচ্ছা, কাকগুলো বন্দুককে খুব ভয় করে না? নিখিল মহা বিরক্ত হয়ে পাশ ফিরে ছুঁয়ে জবাব দিল, জানি নে। পরদিন বেলা 9টার গাড়িতে সুকুমার যাবে। প্রভা খুব সকালে উঠে কাজকর্মে লেগে গেল। দাদাকে শিগগির করে যা হোক 4টি খাইয়ে দিতে হবে। সারাটা দিনও কাজ তো আর তার হয়ে উঠবে না। নিম গাছটার দিকে, আমড়া গাছটার দিকে 2-4 বার তার দৃষ্টি পড়ল, কিন্তু কোথাও কিছু নেই। হঠাৎ এক সময় নন্দকে সে জিজ্ঞাসা করে বসল, সেই কাকটা আর এলোই না, না রে নন্দ? নন্দ দন্তবিকাশ করে সোৎসাহে বললে, না মা, ভারী বিরক্ত করতো দিন রাত, ভারী জব্দ হয়েছে এবার। বলে প্রভা রান্নাঘরে ঢুকল। খানিক বাদে কি একটা কাজে বেরিয়ে আসতেই তার চোখ গেল নিম গাছটার দিকে। ভূষণ্ডী ঠিক সেই মুহূর্তে উড়ে এসে বসলো তারই একটা ডালে। আর ওই সময়টিতেই ঘর থেকে বেরিয়ে এলো সুকুমার, প্রভাকে একটু তাড়াতাড়ি করবার জন্য উপদেশ দিতে। সুকুমারকে দেখতে পেয়েই তৎক্ষণাৎ ভূষণ্ডী গাছ ছেড়ে আবার উধাও হলো, সেই সন্ত্রস্ত গতিতে, ভীত ভঙ্গিতে। সমস্ত ব্যাপারটা লক্ষ্য করে প্রভা বললে, দাদা, কাকটা এক্ষুনি এসেছিল, ওই তোমাকে দেখেই পালিয়ে গেল। সুকুমার গাছটার দিকে তাকিয়ে সকৌতুক তাচ্ছিল্য হেসে বলল, হ্যাঁ তাই নাকি? 9টার গাড়িতে সুকুমার চলে গেল। এরপর 2-3 দিন কাটল, ভূষণ্ডী আর আসেই না, একদম ফেরার। প্রভা অলস অবসরে মাঝে মাঝে অন্যমনস্কা হয়ে ভাবে, কাকটা সত্যিই চলে গেল নাকি? সমস্ত দিন কি অস্থিরই না করে তুলতো সবাইকে। যাক, আপদ বিদেয় হয়েছে, বেশ হয়েছে। কিন্তু বাড়িটা যে ফাঁকা ফাঁকা লাগে, এ কথা মনে মনে প্রভাকে স্বীকার করতেই হলো। ও যেন ছিল একটা দুষ্টু ছেলে, যার অনুপস্থিতিটা সবসময় টের পেতে হয়। এখন কত জিনিসই তো বাইরে পড়ে থাকে, কই কিছুই তো হয় না। কি ভাঙলো, কি খেয়ে ফেললো, কি ছড়ালো, এসব নিয়ে সতর্ক হবার আর কোনো প্রয়োজনই নেই। যেখানকার যা সব ঠিকঠাক, কোনো শোরগোল নেই, সর্বত্র কেমন একটা যেন নিশ্চিন্ত নীরবতা। প্রভার অস্বস্তি লাগে। দুপুরবেলা বিছানায় শুয়ে অলসভাবে বই পড়তে পড়তে প্রভা অকস্মাৎ মাঝে মাঝে উৎকর্ণ হয়ে ওঠে। রান্নাঘরের দিক থেকে কোনো শব্দ এলো কিনা। কিচ্ছু না। প্রভা বইয়ে মন দেয়। বিছানা থেকেই জানলা দিয়ে দত্তদের এঁদো পুকুরের ঘাটটা দেখা যায়, খেজুর গাছ কেটে তৈরি ঘাট। প্রভা একটু ঘুমিয়ে পড়েছিল, ঘুমটা ভাঙতেই তার নজর পড়ল সেই দিকে। বেলা প্রায় পড়ে এসেছে। আলস্য জড়িত চোখে সেই দিকে চেয়ে প্রভা ভাবতে লাগল, কতদিন এমনি পড়ন্ত বেলায় ওই ঘাটে গিয়ে কাকটা স্নান করত। মাথাটা জলে ডুবিয়ে ডুবিয়ে, ডানার ঝাপটায় সারা গায়ে জল ছিটিয়ে ছিটিয়ে। স্নান পর্ব সমাধা করেই সোজা সে বসত গিয়ে তার নিজস্ব জায়গাটিতে, ওই নিম গাছের ডালে। সেখানে বসে কত না ভঙ্গিতে তার চিকন কৃষ্ণ অঙ্গখানি ঝাড়া মোছা শুরু করে দিত। ঠোঁটের কত না আঘাতে তার গায়ের রোমাগুলো উস্কো খুস্কো হয়ে ফুলে ফুলে উঠত। তারপর খানিকক্ষণ গম্ভীরভাবে রোদটুকু উপভোগ করে শরীরটাকে তাজা করে নিয়ে আবার শুরু করত তার বৈকালিক উৎপাত। এ ছিল তার প্রায় নিত্য নৈমিত্তিক কর্তব্য। আজও যেন সে একটু বাদেই তেমনি এসে স্নান করবে। ঘাটটার দিকে তাকিয়ে থাকতে থাকতে শুধু এই কথাটাই প্রভার মনে হতে লাগল। বিকেলে জলখাবারের সময় নন্দকে প্রভা বললে, ডাকাতটা আর আসে না, রক্ষে পাওয়া গেল না রে।
নন্দ পূর্ণ সমর্থন করে বললে, হ্যাঁ মা, মামাবাবু ঠিকই ধরেছিলেন, বন্ধু কি হচ্ছে ওদের আসল ওষুধ। প্রভা যেন ঈষৎ ক্ষুব্ধভাবেই আপন মনে বলল, তা বলে কি আর মোটেই আসবে না? নন্দ বিজ্ঞের মতো মন্তব্য প্রকাশ করলে, তাই তো মনে হচ্ছে মা, অন্তত এ বাড়িতে আর নতুন লোক না আসা অবধি তো নয়। প্রভা আর কোনো কথা না বলে চুপ করে গেল। তেমনিভাবে আরও 2 দিন কাটল। নিখিলকে পান দিতে এসে প্রভা জিজ্ঞাসা করলে, কই, তোমার সে বাড়ি ঠিক হলো? বাড়িওয়ালা এসেছে? নিখিল পান চিবুতে চিবুতে বললে, হ্যাঁ সে তো এসেছে, আমি আর ও বিষয়ে কিছু বলিনি। কেন, সে কাকটা তো আর আসে না, তবে আর বাড়ি বদলাবার এমন দরকারটাই বা কি? প্রভা কি ভেবে বললে, না, তুমি সেই বাড়িটাই দেখো, অন্তত ভাড়া তো কম হবে। এখানে আমার আর ভালো লাগছে না। নিখিল খানিকক্ষণ প্রভার মুখের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলে, এর মানেটা কি শুনতে পারি? কি হয়েছে এ বাড়িতে, সত্যি করে বলো তো। প্রভা প্রথমত কোনো জবাব দিল না, তারপর যেন জোর করেই খানিকটা হেসে বললে, হবে আবার কি? তবে এ বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে, আসল কারণটা কি তাই? নিখিল খোঁচা দিল, না না, তা কেন, এমনি। বাপ্পা, এমন ঝগড়াটেও তুমি? প্রভা অপদস্থা হয়ে শশব্যস্তে বলে উঠল, ভাড়া কম আছে যদি হয় তবে মন্দ কি, তাই বলছিলুম। বলে ঘর থেকে প্রস্থান করলে। নিখিল অবাক, ভাবল স্ত্রী চরিত্রের রহস্য যে অতীব দুর্বোধ্য, দেবা ন জানন্তি, সে কথা সহস্রবার স্বীকার্য। সকালবেলা প্রাতর্ভোজন সেরে নিখিল বেরিয়ে গেছে। প্রভা চায়ের কাপ নিয়ে বসেছে, সাথে একটা রেকাবিতে কিছু ঘি মাখানো মুড়ি আর খানকতক ঘরে ভাজা গরম বেগুনি। চাটা শেষ হয়ে গেছে, রেকাবিও প্রায় খালি। হঠাৎ তার চোখ পড়ল খিড়কির দরজাটার দিকে। ও কি, দরজার উপরে বসে ভূষুণ্ডি না? হ্যাঁ, ভূষুণ্ডি। প্রভা উঠল লাফিয়ে, ছেলে মানুষের মতো নন্দকে ডেকে বলে উঠল, নন্দ, শিগগির দেখবি আয়, সেই কাকটা আবার ফিরে এসেছে। নন্দ রান্নাঘর থেকে মুখ বাড়ালো। কই মা, কোথায়? প্রভা সোৎসাহে বললে, ওই তো। খবরদার কিচ্ছু বলিসনি ওকে। কেমন, তোকে বললুম না সেদিন, বন্দুকের আওয়াজ কি চিরকালই ওদের মনে থাকে? বলতে বলতে ভুক্তাবশিষ্ট মুড়িগুলো উঠোনময় ছড়িয়ে দিতে লাগলো। ভূষুণ্ডিও এদিক ওদিক সতর্ক দৃষ্টিতে কি যেন দেখে নিয়ে সন্তর্পণে নেমে এসে মহল্লাসে সেগুলোর সদ্ব্যবহার শুরু করে দিলে। বরযাত্রা দাদার ভয়ে এতদিন আসতে পারেনি বলে স্মিত হাস্যে প্রভা রান্নাঘরে গিয়ে ঢুকল। এরই খানিক বাদে নিখিল ঘরমাক্ত কলেবরে ফিরে এসে বললে, কথাবার্তা একরকম ঠিক করে এলুম বাড়িওয়ালার সাথে, কিন্তু এই বাড়িটাই ছিল সব দিকে ভালো, সে কাকটাও তো আর নেই। তা তোমার যে কি খেয়াল। বাধা দিয়ে প্রভারানী হেসে বললে, আচ্ছা আচ্ছা, অতই যদি ভালো লেগে থাকে এ বাড়ি, তাহলে না হয় নাই ছাড়লে, আমি না হয় আমার মতটা বদলে ফেললুম। কেমন হলো তো এবার? বলে মুচকি মুচকি হাসতে লাগলো। তার হাসির আড়ালে রাগ বা অভিমানের বিন্দুমাত্র ছায়াচিহ্ন খুঁজে না পেয়ে নিখিল গেল বোকা বনে। প্রভা কিন্তু তেমনি তরল কণ্ঠে বলে চলল, আর সেই কাকটার কথা বলছো? সেটা তো আজ আবার ফিরে এসেছে। নিখিলের মুখ থেকে অস্ফুটভাবে শুধু বেরিয়ে এলো, এসেছে? তবে? প্রভা সহজভাবেই বললে, তবে আর কি, আসুকগে, ওতে আর এমন কী বা হয়েছে। ভেবে দেখলুম ওসব একটু সয়ে থাকতেই হয়, ও বাড়িতে যে হবে না তারই বা কি মানে আছে। তুমি বরং বাড়িওয়ালার সঙ্গে দেখা করে বলে দিও, বাড়ির আর আমাদের দরকার নেই। নির্বাক নিখিল হাঁ করে প্রভারানীর মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখ মুখের তখনকার অবস্থাটা হয়ে দাঁড়ালো বাস্তবিকই দেখবার মতো।